অতটা আশপাশ শুরু করে দিলে রুদ্রর কতটা কাছাকাছি রয়েছে, অস্বস্তি হচ্ছেই তো। আবার রুদ্র বলছে অস্বস্তি না লাগলে অভ্যস্ত হবি কি করে। রুদ্র বাঁকা হেসে বলল, তোকে এখন একটা চুমু খাই। অতরা প্রায় কাঁদো কাঁদো মুখ করে বলল, আর এরকম করবো না, ছেড়ে দিন। কথা সেটা না, আমি চুমুর কথা বলেছি। আসলে ওই যে আব্বু ডাকছে আমাকে। রুদ্র অধরার মুখখানে তাকিয়ে রইল। কতটা মায়াবী লাগছে। আর জোর করে ভালোবাসা নেওয়ার থেকে একটু অপেক্ষা করা মন্দ নয়। রুদ্র অধরাকে ছেড়ে দিল। অধরা উঠে দাঁড়িয়ে ওড়নাটা গলায় ফেঁসিয়ে রুমে পা দিল। ঠিক তখন রুদ্র উঠে দাঁড়িয়ে নিরেট কণ্ঠে বলল, এমন তো নয় যে ভালোবাসিস না। তাহলে ভালোবাসিস বলতে কিসের সমস্যা তোর? জানিস, অপেক্ষা করা আমার ভালো লাগছে না। অধরা দাঁড়িয়ে গেল। হালকা পেছনে ফিরে গম্ভীর কণ্ঠে বলল, 1 মাসই তো হয়নি এসেছেন। ভালো না হয়ে এসেই বেসেছেন। কতদিনই বা হয়েছে। আর আমি যে কি তুই থামলি কেন বল। কিছু না, আসছি। রুদ্র পুনরায় মুচকি হেসে আড়ালো, আমার নামে তুই কবুল বলেছিস, এখনো আমারই বউ। তোকে আবারও কবুল বলাতে একটু বেহায়া নিজেকে হতেই হবে। তাহলে শুরু হোক। অতটা ঘুমিয়ে পড়ার আগে ফোনে একটা নাটক দেখছিল। সোহাও পাশে শুয়ে দেখছে। আদ্র কল দিল সোহার ফোনে। সোহা সেদিকে মনোযোগী হয়ে কলটা রিসিভ করে বলল, কতবার তোমাকে কল দিয়েছি, এখন ব্যাক করার সময় ফেলে ঘুরতে এসেছি, তাই ফোনের প্রতি খেয়াল নেই। এই রাতের বেলা ঘুরতে গিয়েছিলে? কোনো মেয়ে কি আশেপাশে ছিল? আদ্র রেগে গিয়ে বলল, তোর মাথায় ভালো চিন্তা আসে না? এরপর আর কল দিবি না বলেই আদ্র কল কেটে দিল। কই ভেবেছিল সোহার সাথে ভালো করে কথা বলবে, কিন্তু এমন এমন কথা বলে মাথায় রাগ উঠে যায়। সোহা এখন বুঝতে পারছে কথাটা বলা ঠিক হয়নি, কিন্তু ওই বা কী করবে। সারাদিন কথা বলেনি, দেখেনি, মনে সন্দেহ আসতেই পারে, তাই ভুগবে। সোহা অদরাকে বলল, আপু আদ্র ভাইয়াকে একটু কল দাও না, তোর ফোন দিয়ে দেন। ধরছে না। তোমার ফোন দিয়ে কল দিলে ধরবে নিশ্চয়। অদরা কল দিল। প্রথম 2বারে ধরলো না, পরের বারে ধরলো। অদরা কথা বললো না, সোহাকে দিয়ে দিল। ওদের মাঝে ওর কথা বলা ঠিকও হবে না। সোহাকে বলল ব্যালকনিতে গিয়ে কথা বলতে। উঠে ব্যালকনিতে গিয়ে আদ্রকে বলল, ভাইয়া আমি সরি, আর বলবো না এমন কথা, প্রমিস। তুমি কথা বলো, মনে রাখিস। এরপরে বললে ওই ঝিলিককেই বিয়ে করে নিব। না, আমি কোনোদিন বলবো না। তুমি প্লিজ ফিরে এসো, ভালো লাগছে না আমার। আমি আর তোমার কথার অবাধ্য হব না, যা বলবে তাই করব। ঠিক আছে, রাখছি, ঘুমিয়ে পড় এখন। তার আগে বলো, তুমি আর রাগ করে নেই? আদ্র হালকা হেসে বলল, তোর উপরে রাগ করে থাকতে পারি? রাগ করে নেই আমি, তুই ঘুমিয়ে পড়। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো। সোয়া রুমে ফিরে মিটিমিটি হাসতে ফোনটা অদরার দিকে এগিয়ে দিল। অদরা মুখ বাঁকিয়ে বলল, তোর ডং দেখলে? ভাই, কক্সবাজারে কি শুধু তোর প্রেমিকই ঘুরতে গিয়েছে? সেখানে কত হাজার হাজার মানুষ, মেয়ে তো থাকবে। আর জানিস না, এইরকম কথা পছন্দ করে না আদ্র ভাই। তোকে কতবার বুঝিয়েছে। আর এরপরে আমাকে যদি বলিস আদ্র ভাইকে বোঝাতে, তাহলে তোর খবর আছে। সোহা অদরাকে জড়িয়ে ধরে বলল, সরি আপু, ভুল হয়ে গিয়েছে। আর বলবো না, আমার লক্ষ্মী আপু তুমি। অদরা ফোনটা নিয়ে ফেসবুকে ঢুকলো। রুদ্রর স্ত্রীটা চোখের সামনে আসতে হতবাক। ক্যাপশনটা লিখে যে কি প্রতিক্রিয়া দেখাবে ভেবে পেল না। পরপর আর কয়েকবার স্ত্রীটা দেখে লাভ রিয়েক্ট দিয়ে মুচকি আসলো। সকাল সকাল অদরার ঘুম ভাঙতে আড়মোড়া ভেঙে উঠে বসলো। সোহা উঠে বসলো। অদরা বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। আর সোহা চলে যাওয়ার আগে বিছানা গুছিয়ে রেখে চলে গেল। অদরা ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা গোছানো দেখে সে বিড়বিড় করে বলল, পাগল একটা, বিছানা গোছাতে হবে কেন, আমিই গুছিয়ে রাখতাম। অদরার মনটা আজ বেশ ফুরফুরে, মেজাজটা বাজলো। সোজা চলে গেল কিচেনে কফি বানাতে। প্রথম কাপ কফি বানিয়ে নিয়ে এলো আরিফ নেওয়াজের জন্য। এরপরে আবার আরেক কাপ কফি নিয়ে গেল রুদ্রের জন্য। দুদিন ধরে অদরা কফি নিয়ে আসে না বলে রুদ্র আজকে আর অ্যালার্ম দিয়ে রাখেনি। গভীর ঘুম তলিয়ে আছে। এদিকে অদরা এসে আজকে জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। রুদ্র দরপড়ে উঠে দরজা খুলে দিল। অদরা রুমে ঢুকে রুদ্রকে দেখে প্রথমে বলে উঠল, আপনার লজ্জা বলতে কিছু নেই? রাতে কেউ খালি গায়ে ঘুমায়? আমার অভ্যাস, এতে লজ্জার কি আছে? কি অবান্তর কথা বলিস তবুও। আর শীতের দিনেও কি এভাবে ঘুমান? শীত লাগে না? রুদ্রের প্রতি উত্তর করলো না। এই নিয়ে উত্তর দেওয়া বেকার। ও বললই যে অভ্যাস, তাও বলে শীত লাগে না। ও সোজা ওয়াশরুমে চলে গেল। আবার কি যেন মনে হলো, তাই দরজার সামনে এসে বলল, এই শীতটা কোনোভাবে পার করছি, গরিব মানুষ বুঝি শীত। তবে এরপরে শীতে তুই আমার সাথে থাকবি, তোকে জড়িয়ে ধরেই থাকবো, তাহলে আর শীত লাগবে না।
অদরা এগিয়ে এসে বলল, আপনার কি আমাকে কুপ্রস্তাব দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই? দিনে রাতে যখন সুযোগ পান তখনই বাজে বাজে কথা বলেন। রুদ্র সে কথা গায়েই মাখল না, আর উৎফুল্ল কণ্ঠে বলল, এখন তো বলি, এরপরে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। এই জান তো, কফি ঠান্ডা হলো। রুদ্র দরজা লাগিয়ে দিল। অদরা বিছানা গুছিয়ে দিয়ে চলে গেল। থাকলেই আবার কুপ্রস্তাব দিবে, থাকা যাবে না। অদরা রুমে এসে ফোনটা নিয়ে নিচে নেমে যায়। সোফায় এসে বাবার পাশে বসে ফোন স্ক্রল করতে ব্যস্ত হলো। আরিফ নেওয়াসিনিও বসে ফোন দেখছিলেন। অদরা কিছু শাড়ি দেখছিল, আবার অন্যান্য ড্রেস দেখছিল। একটা আনারকলি পছন্দ হলে একই কালারের দুটো অর্ডার করলো। একটা সোহাকে দিবে, ওর বড় ভাই বোন নেই, সেই হিসেবে অদরাই দিবে। আবার সোহাও যা কিনবে অদরার জন্য রেখে দিবে। অদরা দুটো আনারকলি আর একটা শাড়ি অর্ডার করলো। ওর আবার শাড়ির প্রতি খুব টান। এবারও অর্ডার করার সময় ওর বাবার নাম্বারই দিয়ে রাখলো। অর্ডার করা শেষ হলে থেকে থেকে ওর বাবার দিকে তাকাচ্ছিল। আরিফ নেওয়াজ অদরার দিকে তাকিয়ে বললেন, কিছু বলবে? অদরা টেডি স্মেল দিয়ে বলল, কিছু খাবে? এনে দে। আরিফ নেওয়াজ বাবুক হয়ে গেলেন। অদরা ওর মায়ের দিকে একবার তাকিয়ে আরিফ নেওয়াজকে বললেন, আব্বু 3টা ড্রেস অর্ডার করেছি। আরিফ নেওয়াজ মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, আমার নাম্বার দিয়ে রাখো। দিয়েছি। আম্মুকে বলো না, বকবে, বলবে 2 দিন পর পর এত ড্রেস লাগে। আরিফ নেওয়াজ গা ছাড়া ভাব নিয়ে বলল, শুধু বকে দেখুক, তোমার আম্মুর খবর করে ফেলবো। অনিমা কিচেনে থেকে শুনলেন, কিছু বললেন না। সবসময় মেয়েকে আবার শাসন করা ভালো নয় বলেই চুপ রইলেন। রুদ্র নিচে এলো, ইচ্ছে করে আরিফ নেওয়াজের পাশেই বসলো। অদরা তাকাতেই মুচকি হেসে চুমু ইশারা করলো। অদরা গাঁড় বাঁকিয়ে অন্যদিকে তাকালো। কিছু সেকেন্ড পরে আবারও তাকালো রুদ্রের দিকে। রুদ্র এবার চোখ মারল, সাথে আবারও চুমু ইশারা করলো। অনিমা ওদের দুজনকেই দেখছেন। আরিফ নেওয়াজও আর চোখে রুদ্রকে দেখছেন। রুদ্র আবারও ইশারা করলো। অদরা আলগোছে উঠে চলে গেল, না হলে বেজায় লজ্জায় পড়ে যাবে। ও ধীরে পায়ে চলে গেল বাড়ির বাহিরে। রুদ্র উঠে চলে গেল ওর পিছু পিছু। এখন সবাইকে দেখিয়ে দেখিয়েই এমন করবে। অদরার জন্য যে বেহায়াও হতে পারে, সবাইকে তা দেখিয়ে দিবে। অদরা বাগানে এসে দাঁড়িয়ে আছে। রুদ্র পেছন থেকেও 2 কাঁধে হাত রাখলো। অদরা ছিটকে উঠে রুদ্র থেকে 2 কদম দূরে দাঁড়ালো আর বলল, ওভাবে ওখানে এমন ইশারা করলেন কেন? সবাই দেখলে কি ভাবতো? রুদ্র নিজের 2 হাত পেছনে নিয়ে শয়তানি হেসে বলল, আই লাভ ইউ। তোকে পেতে এখন থেকে কুপ্রস্তাবের পাশাপাশি যেন তেন ইশারা নয়, ইশারাও দিব, তাও আবার সবাইকে দেখিয়ে দেখিয়ে। প্রমিস করলাম। তুই নিজে অতিষ্ঠ হয়ে বলবি, রুদ্র ভাই, আর ইউ ম্যারি মি অ্যান্ড আই লাভ ইউ। অদরা দাঁত চেপে রুদ্রর বুকে ধাক্কা মেরে বলল, কখনো তা হবে না। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, দেখাই যাক। আর আমি যখন প্রমিস দিয়ে ফেলেছি তখন তা পূরণ করে ফেলবো ইনশাল্লাহ। দুপুরের দিকে অদরা রুকাইয়ার সাথে কাজ করে দিচ্ছিল বলতে, রুকাইয়া আজ তার সব শাড়ি রোদে দিয়েছিলেন এবং সেগুলো একা একা সেগুলো বাজ করতে পারছিলেন না বলে অদরাকে ডাকেন। অদরা শাড়ি বাজ করে রাখছিল বিছানায়, আর বড় আম্মুকে বলছিল, জানো বড় আম্মু, আমারও এগুলো শাড়ি হবে, সেগুলো সব গুছিয়ে রেখেছি। সবগুলো নতুন, 1 দিন কি 2 দিন পরেছি। আম্মুকে দেখায়নি, দেখলেই বকবে, কিন্তু তাকে তো বোঝাবে। শাড়ি দেখলেই আমার মাথা ঠিক থাকে না। রুকাইয়া রসিকতা করে বললেন, বিয়েটা হোক, বিয়ের পরে যেন শাড়িই পরতে হয়। আমার সমস্যা নেই, শাড়ি আমার খুব ভালো লাগে। এরপরে রুকাইয়া অদরাকে বললেন, যেগুলা শাড়ি ভাঁজ করা রয়েছে সেগুলো কাবার্ডে তুলে রাখতে। অদরা সেগুলো কাবার্ডে রাখতে গেল এবং সেখানে একটা শাড়ি প্যাকেট করা দেখে কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, বড় আম্মু, এটার ভিতরেও কি শাড়ি? রুকাইয়া কাবার্ডের দিকে তাকিয়ে বললেন, ওইটাই ওর শাড়ি। ওহ, স্পেশাল বুঝি? রুকাইয়া হেসে বললেন, ওইটা রুদ্রের বউয়ের জন্য। ও। অদরা চুপচাপ শাড়িগুলো ভাঁজ করে রাখলো। আল্লাহ ভালো জানে রুদ্রের বউ কে হবে। অদরা ভাবতে ভাবতে রুমে এলো। রিডিং টেবিলে বসে একটা বইয়ের পেছনে থেকে একটা চাবি বের করলো। এরপরে সেটা দিয়ে রিডিং টেবিলের ড্রয়ার খুলে ডায়েরিটা বের করলো। কিছু কথা লিখলো, আবার আগের কিছু লেখাও পড়লো। বিকেলে রুদ্র ফিরল অফিস থেকে। রুমে ফিরে ড্রেস চেঞ্জ করে শাওয়ার নিতে ঢুকলো। অদরা রুদ্রকে এক নজর দেখার জন্য রুমের বাহিরে দাঁড়িয়ে উকি দিচ্ছে। রুদ্র ওয়াশরুম থেকে বের হলো শুধু একটা টাওয়াল পরে।
আর গুনগুন করে গান গাচ্ছিল। রুদ্র দেখার আগে অদরা ফিসিয়ে সরে যেতে ধাক্কা খেলো ফুলদানির সাথে। কাছের ফুলদানিটা ফোড়ে ভেঙে গেল। অদরা নিচে বসে কাজগুলো তুলছিল। ওর মা দেখলে নিশ্চয়ই কেলাবে। রুদ্র আচমকে এমন শব্দ পেয়ে রুম থেকে বেরিয়ে এলো। অদরাকে কাজ তুলতে দেখে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি করছিস তুই? খালি হাতে কাজ ঢুকছিস কেন? অদরা পেছন ফিরে তাকালো। রুদ্র ধমক দিয়ে বলল, ওঠ, মাথায় সেন্স নেই? খালি হাতে কেউ কাজ ধরে? অদরা উঠে দাঁড়ালো। রুম থেকে বেরিয়ে রুদ্র অদরাকে একসাথে থেকে আবার কি যেন মনে করে রুমে ঢুকলো। অদরা উঠে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, আসলে ওই যে এখান দিয়ে বিড়াল যাচ্ছিল, বিড়াল বলেই ফেলে দিয়েছে। রুদ্র বাবুক গলায় বলল, বুঝেছি, কোন বিড়াল ফেলেছে? এই বাড়িতে একটা আতঙ্ক নামী বিড়াল আছে, সেই ফেলে দিয়েছে। কথাটা অদরার গায়ে লাগলো। সাথে সাথে রেগে বলল, সবসময় আমাকে আতঙ্ক আতঙ্ক বলেন কেন? আমি কি তোকে কিছু বলেছি? আমি বলেছি বিড়ালকে, তা তোর গায়ে লাগলো কেন রে? তুই কি তাহলে এসে উকি দিচ্ছিলি? মোটেও না। আপনাকে কেন উকি দিয়ে দেখতে যাব? আর নিজেকে সবসময় এত এক্সপেন্সিভ ভাবেন কেন? চোর কোথাকার! রুদ্র নাক মুখ কুঁচকে নিয়ে বলল, কি চোর? তোর কোন দিক দিয়ে মনে হয় আমি চোর? অদরা জারি মেরে বলল, এত কিছুর হিসাব নিকাশ দিতে পারবো না। আপনি আমার কাছে চোরই। রুদ্র রেগে গিয়ে বলল, আবার চোর বলছিস? রাখুন তো, এখন রুমে গিয়ে চুল মোছেন, আর আমার সামনে যখন তখন খালি গায়ে আসবেন না তো। রুদ্র বাঁকা হেসে বলল, কেন? আমাকে খালি গায়ে দেখলে তোর মাথায় কি অন্য কিছু ঘোরে নাকি? অদরা নাক মুখ কুঁচকে বলল, আপনার মাথায় কি খারাপ কথা ছাড়া আর কথা আসে না? আপনার সাথে ভালো কথা বলাও বেকার। গেলাম, থাকুন আপনি। অদরা চলে গেল। রুদ্র মুচকি হাসতে হাসতে ভেজা চুলগুলো ঝাড়ি মারল। রুমে ফিরে এসে সাদা রঙের টি শার্ট আর কালো ফুল প্যান্ট পরে নিল। শার্টের কলার ভেঙে চুলগুলো মুছল। অদরা রুমে ফিরে নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে বসে রইল। একের সময় যে কি করে বসেও বুঝেই পায় না। এখন নিশ্চয়ই রুদ্র খেতে নিচে যাবে। সেই অনুযায়ী অদরা ফোনটা নিয়ে নিচে চলে এলো। সোফায় বসে ফোন দেখার বাহানা করে রুদ্রকে দেখাবে। রুদ্র নিচে এলো খেতে। রুকাইয়া খাবার বেড়ে দিলেন। অদরা ফোন দিয়ে নাটক দেখছে। তখন ভিডিও কলে আদ্র কল দিল। অদরা কল রিসিভ করতে আদ্রর সামনে সি ফুড দেখিয়ে অদরাকে বলল, এই দেখ, তোকে রেখে সি ফুড খাচ্ছি। অদরা রাগে গাল ফুলিয়ে বলল, ডং, আবার দেখাতে হবে কেন? খাও খাও, পেট খারাপ করবে। তা করবে না, তোর হাতের পায়েস খেয়ে যখন পেট খারাপ করেনি, তাহলে এসব খেলেও কিছু হবে না। অদরা রুকাইয়াকে বলল, বড় আম্মু দেখো, তোমার ছেলে আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। রুকাইয়া গিয়ে আদ্রকে বললেন, আদ্র, সি ফুড কি পার্সেল করে আনা যায়? আবার অনেক পেজেও দেখলাম পাওয়া যায়। যদি পারিস ওখান থেকে ব্যবস্থা করে নিয়ে আয়। আদ্র হেসে বলল, আমি এত দাম দিয়ে ওই যোগরুটের জন্য আনতে পারবো না। ও কি কম মারে আমাকে? আমি কেন ওর জন্য আনতে যাব? অদরা রেগে গিয়ে বলল, আমার ফোনে কল দিয়েছ কেন? কেটে দাও। অদরা নিজের ফোনটা কেটে দিল। এরপরে এখন ওর রাগ কিসে খাটাবে সেটা খুঁজতে লাগলো। পরক্ষণে দাঁত চেপে বলল, শুধু বাড়িতে আসুক তোমার ছেলে, হাড্ডি গুড্ডি একটাও থাকবে না। তোমার ছোট ছেলে একটা ডাকাত, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী। রুদ্র খিলখিলিয়ে হেসে বলল, এগুলো বকা হলো? অদরা গম্ভীর কণ্ঠে বলল, আপনিও একটা চোর। রুদ্র হাসি যেন থামছেই না। অদরা রাগে গটগট করে চলে গেল উপরে। রুকাইয়া এতক্ষণ হাসি আটকে রেখেছিলেন খুব কষ্টে। ও ছেলে যেতে তিনিও হেসে উঠলেন। এগুলি কি বকা হলো? আর কোনো নাম পেল না। শেষে বড় ভাইয়ের কপালে চোর উপাধি আর ছোট ভাইয়ের উপরে ডাকাত, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী উপাধি বসিয়ে দিল। রুদ্র খাওয়া দাওয়া শেষ করে অদরার রুমে এলো। ও অন্যমনস্ক হয়ে ডায়েরিটা সামনে নিয়ে বসেছিল। রুদ্র চুপি চুপি এগিয়ে গিয়ে ডায়েরিটা ছুঁতে নিলে। অদরা ধ্যান থেকে বেরিয়ে ডায়েরিটা বুকে জড়িয়ে নিল। বলল, ডায়েরি ধরবেন না কেন? পার্সোনাল বুঝি? খুব পার্সোনাল। দেখাও যাবে না? বেশ, রেখে দে যত্ন করে। রুদ্র না করলো না ঠিকই, কিন্তু ওর কৌতূহল এই ডায়েরিটার উপরে। কি আছে এই ডায়েরি? ভাবতে ভাবতে ও বলল, অদরা, এটাই কি তোর সুখ দুঃখের কথা লিখে রাখিস নাকি রে? ওসব ছাড়ুন, কিছু বলতে এসেছেন? অদরা মুখ বেঁচিয়ে দিয়ে রইল। রুদ্র আরও ওকে খোঁচানোর মতো কথা বলে চলে গেল। এরপরে অদরা সেই ডায়েরিটা জায়গা মতো রেখে চলে গেল নিচে। রাতের খাবার খেয়ে অদরা ওর বাবার রুমে এসেছিল।
ওর বাবার সাথে একসাথেই বসে কথা বলছিল। কথা বলতে বলতে অনিমা রুমে ফিরে অদরাকে খেয়াল করে দেখলেন গুম গুম ভাব হয়েছে। তিনি অদরাকে বললেন শুয়ে পড়তে, রাত হয়েছে। অদরা ফোনটা রেখেই চলে আসে। আসলেই খুব ঘুম পাচ্ছে। বিকেলে আবার অ্যালার্জির ওষুধ খেয়েছিল। যতবারই অ্যালার্জির ওষুধ খায় তারপর থেকে ঘুম পায়। আরিফ নেওয়াজ অদরার ফোনটা খেয়াল করে অনিমাকে বললেন, অনিমা তোমার মেয়ে ফোনটা রেখেই গিয়েছে। ওহ থাকুক, সকালে নিবে, এখন ঘুমাক। ঠিক আছে। রাত 1টা ছুঁইছে। সবাই তখন গভীর ঘুমে। অদরাও ঘুমিয়ে। রুদ্র চোখে ঘুম নেই। ছাদে বসে আছে, সাথে ফোনে গান শুনছে। আর খুব করে চাইছে এই সময় যদি অদরা আসতো, কতই না ভালো হতো। রুদ্র অদরাকে কল দিল। ফোনটা ছিল আরিফ নেওয়াজের বালিশের পাশে। ফোনটা বেজে উঠায় তিনি সজাগ হলেন। ফোনটা হাতে নিয়ে উঠে বসলেন। নাম্বারটা সেভ করা নেই, তাই কপালে বাজ ফেলে বসে রইলেন। আবার যদি কল আসে তাহলে ধরবেন। অনিমাও উঠে বসলেন। রুদ্র আবারও কল দিল। আরিফ নেওয়াজ রিসিভ করে কানে নিলেন। রুদ্র ও পাশে থেকে বলল, কি মানুষ রে তুই? এই ফাঁসে তোর অভাবে ঘুম আসছে না, আর তুই এত ঘুমাস কি করে? আয় না একটু ছাদে, একটু কুপ্রস্তাব দে, সাথে কুইশারাও। অনিমা শুনেও না শোনার ভান করে শুয়ে পড়লেন। আরিফ নেওয়াজ দাঁতে দাঁত চেপে রইলেন। রুদ্রকে কিছু বলতে না দিয়ে কলটা কেটে দিয়ে বিছানা থেকে নেমে গেলেন। আবার কি মনে করে এসে বিছানায় শুয়ে পড়লেন। রুদ্র আবার কল দিল। আরিফ নেওয়াজ আবারও কল ধরলেন। রুদ্র উদ্বিগ্ন কণ্ঠে বলল, কিরে, কথা বলছিস না কেন? খুব ঘুম দেখাচ্ছিস। একবার বিয়েটা করতে দে, তারপর তোর ঘুম বের করব। আরিফ নেওয়াজ কি বলবেন কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না। ছেলেটার লাজ লজ্জা নিয়ে বললেই চলে। কলও কেটে দিতে পারছে না। আবারও কল দিচ্ছে। আরিফ নেওয়াজ শেষে গলা খাকারি দিয়ে বললেন, রুদ্র রুমে এসে ঘুমিয়ে পড়ো। রুদ্র কিছু সেকেন্ডের জন্য নীরেট বেঁধে রইল। এরপরে শয়তানি হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বু, আপনার মেয়ে কোথায়? আরিফ নেওয়াজ রাগে দাঁতে দাঁত চেপে বললেন, রাত হয়েছে জামাই বাবা, রুমে এসে ঘুমিয়ে পড়ো, বলে কলটা কেটে দিল আরিফ নেওয়াজ। রুদ্র বাঁকা হাসি দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসল। আরিফ নেওয়াজের সকালটা শুরু হলো মেয়ের হাতে বানানো কফি দিয়ে। বেশ ঘুমট বেঁধে বসে কফি খাচ্ছেন। অনিমা রাত থেকে এই পর্যন্ত রুদ্রের সেই কথা নিয়ে কিছু বলেননি তাকে। ওদের জামাই শ্বশুরের ঝামেলা ওরাই সামলাবে, এতে অনিমাই বা কি বলবেন। অদরা আরেক কাপ কফি বানিয়ে নিয়ে গেল রুদ্রের জন্য। আরিফ নেওয়াজ মেয়ের দিকে তাকিয়ে বললেন, অতিরা কফি এদিকে নিয়ে এসো। অদরা বাধ্য মেয়ের মতো ফিরে এসে দাঁড়ালো বাবার সামনে। আরিফ নেওয়াজ বললেন, কফিটা এখানে রেখে রুদ্রকে ডেকে নিয়ে এসো, একসাথে বসে কফি খাই। ঠিক আছে। অদরা চলে গেল। রুদ্র রুমে এসে দেখলো দরজা অর্ধেক খোলায়। দরজা খুলে রুমে ঢুকতে দেখলো রুদ্র শার্ট পরলো। অদরা পেছন থেকে বলল, কফি বানিয়েছে, নিচে আসুন। কেন, তুই এলে নিয়ে আসতি। আব্বু বলল কফি রেখে রুদ্রকে ডেকে আনো। ও মা, শ্বশুর আব্বু তাই বলেছে, চল যাই। এসব আবার কেমন কথাবার্তা? কেমন আবার? তোর বাপকে আতঙ্ক বললে তুই খেপে যাস, তাই তো শ্বশুরাব্বু বললেন ডাকছি। আর রাতে যে কাহিনী হলো। রুদ্র থামল। অদরা কপালে বাজ ফেলে জিজ্ঞাসা করলো, কি কাহিনী? রুদ্র রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, কফি ঠান্ডা হলো, চল তো। অদরা পেছন পেছন এলো। রুদ্র এমন ভাব নিয়ে এলো যেন ও জানেই যে রাতে কি কথা হয়েছে। আরিফ নেওয়াজ তখনও গম্ভীর। রুদ্র কফিটা নিয়ে তার পাশে গিয়েই বসলো। আরিফ নেওয়াজ থেকে থেকে আর চোখে রুদ্রের দিকে তাকাচ্ছেন। রুদ্র শয়তানি করেই বলল, মেজো আব্বু ভালো আছো? অদরা সেখানে থেকে কেটে পড়লো। না জানি রুদ্রের মাথায় কি ঘুরপাক খাচ্ছে, আবার কি না কি বলে দেয়। এর থেকে ওর এখানে না থাকাই ভালো। আরিফ নেওয়াজ গম্ভীর কণ্ঠে বললেন, হুম। রুদ্র দোফাটে দাঁত বের করে হেসে বলল, আমাকে জিজ্ঞাসা করো। আরমান নেওয়াজ হাসার চেষ্টা করে বললেন, কেমন আছো? অনেক ভালো, তবে তোমার মেয়েকে ফেলে আরও ভালো থাকতাম। রুকাইয়া কিচেনে থেকে রুদ্র আরিফ নেওয়াজের বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা দেখে অনিমাকে বললেন, দুজনের মাঝে এত বন্ডিং ভালো হলো কবে থেকে? রাতে থেকে ভাবি। মানে? অনিমা আস্তে করে বললেন, রাতে অদরার ফোনটা আমাদের ঘরে ছিল। তোমার ছেলে রাত 1টার সময় কল দিয়ে আমার মেয়েকে কি বলে জানো? না বাবা, আমি বলতে পারবো না। যে কথাগুলো বলেছে ওগুলো শুনলে যে কেউ ভাববে ওদের বিয়ে হয়েছে।
তোর আর বলতে হবে না রে, আমার ছেলেই তো, আমি বুঝতে পেরেছি কি বলবে। অদরার বাবা এই নিয়েই দেখো কেমন গুমট বেঁধে আছে। ও, এখন বুঝলাম। আজ অফিসে রুদ্র কাজের ফাঁকে ফাঁকে যখনই সুযোগ পেয়েছে তখনই আরিফ নেওয়াজের সাথে এরকমভাবেই কথা বলেছে। বিকেলের দিকে রুদ্র ওর কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। শুরুতে ড্রয়িং রুমে অদরাকে দেখতে পেল, হাতে পায়ে নীল পলিশ নিবে মনে হয়। রুদ্র এগিয়ে এসে ওর হাতটা ইচ্ছাকৃতভাবে নাড়িয়ে দেয়। শুরুতে নীল পলিশটা ভালোভাবে দিতে পারল না। অদরা ঠান্ডা মেজাজে বলল, এটা কোনো কাজ করলেন? রুদ্র পাশে বসে আবদার করে বলল, আমি দিয়ে দেই, আপনি পরাবেন? আরে দে তো। অদরা নীল পলিশটা দিয়ে দিল। রুদ্র ভালো মতো হাতে নীল পলিশ দিয়ে দিল। এরপরে পায়ের দিকে হাত দিতে অদরা একটু সরে গিয়ে বলল, সি সি, পায়ে হাত দিবেন না। হাত দিব না, জাস্ট নীল পলিশ দিব। লাগবে না, আমাকে দিন, আমি নিতে পারবো। রুদ্র কথা ছাড়াই দিয়ে দিল। অদরা পায়ে নীল পালিশ নিতে নিতে বলল, এর আগেও কি কাউকে নীল পালিশ দিয়েছেন? দিয়েছিলাম একবার। অদরা সোজা হয়ে কেমন একটা দৃষ্টিতে তাকিয়ে বলল, কাকে দিয়েছেন? ওই বিদেশে একটা ফ্রেন্ডকে। দেশে কাকে দিয়েছেন? তোকেই প্রথম। অদরা সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার ওই ফ্রেন্ড কেমন দেখতে? আমার থেকেও সুন্দরী কি? রুদ্র বিড়বিড় করে বলল, আতঙ্ক আবার সন্দেহ করতেও জানে দেখছি। রুদ্র একটা ছবি বের করলো, ওইটা ওর বিদেশি একটা ফ্রেন্ড, বলতেই রুদ্রর ক্লাসমেট, আবার ওর বন্ধুর বউও। অদরা ছবিটা দেখে বলল, ঠিক আছে, বিশ্বাস হয়েছে। আপনি ফ্রেশ হয়ে আসুন, খাবার বাড়ছি। তুই? বাড়ির সবাই কোথায়? মা কই? বড় আম্মু আর আমার আম্মু দুজনে শপিংয়ে বলতে নিজেদের জন্য কিছু জিনিস আনতে গিয়েছে। আর সোহা কুচিংয়ে থেকে আসেনি। রুদ্র অদরার কাঁধে একটু ধাক্কা দিয়ে শয়তানি হেসে বলল, তাহলে আমি আর তুই শুধু বাড়িতে? এখন তো কুপ্রস্তাব দিতেই পারি, বল। অদরা চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, আপনাকে মানহানির মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেব। তোর জন্য দুনিয়ার যে কোনো জেলেই যেতে রাজি আছি। অদরা নেলপালিশ নিয়ে উঠে সিঁড়ির দিকে যেতে যেতে বলল, আমি এগুলো রেখে এসে খাবার বেড়ে দিচ্ছি, আর আপনাকে এর মধ্যে খাবার টেবিলে চাই। রুদ্র বুকের বাঁ পাশে হাত রেখে বলল, ভালো না বাসলে অন্তত একটা মামলা দিও প্রিয়, তারিখে তারিখে দেখাতে হবে। অতরা সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে বলল, আপনাকে যাবজ্জীবন জেল দিব। রুদ্র হেসে বলল, তুই দিলে না করব না। সন্ধ্যার সময় আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ এলেন। দুজনেই ফ্রেশ হয়ে নিচে এসে বসলেন। অনিমা আর রুকাইয়াও বাড়িতে এসে পড়েছে। আরিফ নেওয়াজ আশেপাশে তাকিয়ে রুদ্রকে খুঁজছেন, কিন্তু বাড়িতে নেই। আরিফ ইফতির সাথে দেখা করতে গিয়েছে। অদরা ছোঁয়া ছাদে রয়েছে। ছাদের ফুল গাছগুলোর অপ্রয়োজনীয় ডাল পরিষ্কার, গাছের নিচে পড়ে থাকা শুকনো পাতা সরিয়ে রেখেছে, আরও দুই একটা গাছ লাগিয়েছে। ওগুলো করতে করতে ওদের সন্ধ্যা হয়ে যায়। দুজনেই কাজ শেষ করে ছাদের পানির কল থেকে হাত ধুয়ে ওখানেই বসেছিল। সোহা আবার থেকে থেকে আদ্রর সাথে মেসেজ করছিল। অদরা কালকে থেকে আজ পর্যন্ত আদ্রের সাথে কথা বলেনি, খুব বড়সড় রাগই করেছে। রুদ্র কল দিল অদরার ফোন। অদরা মুচকি এসে কলটা রিসিভ করে কানে নিল। রুদ্র আগেই কথা বলল না। কালকের মতো যদি আরিফ নেস থাকে তখন আবার কি বলবে? অদরা হ্যালো বলতেই রুদ্র মনে মনে হাফ ছেড়ে বলল, অদরা কি করছিস? ছাদে বসে আছি। তুই কি একা? না, সোহা আছে, একটু সাইডে যা তো। অদরা উঠে দোলনায় গিয়ে বসলো। রুদ্র বলল, তোর সাথে ইফতি কথা বলবে। আমার সাথে? কি বলবো আমি? রুদ্র ইফতিকে ফোনটা দিয়ে দাঁড়িয়ে রইল। ইফতি শুরুতেই বলল, অদরা ভালো আছো? আপনি? ভালো। আসলে তোমার সাথে কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। আসলে আমি সেদিন কথাগুলো যে বলেছিলাম তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, জাস্ট রুদ্রকে বোঝানোর জন্যই বলেছিলাম। কথাগুলোর জন্য যে তুমি কষ্ট পাবে সেটা কখনোই চাইনি, এর জন্য আমি সরি অদরা। সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। ওদের কথা হতে হতে রুদ্র একটু দূরে গেল। ইফতি অদরাকে বলল, অদরা আর একটা কথা বলবো? বলুন। ইফতি অবলীলায় বলে উঠল, রুদ্র তোমাকে অনেক ভালোবাসে। আমি ওর বন্ধু হিসেবে বলছি না, বলছিও না। আগে কোনো মেয়েকে এতটা ভালোবাসিনি, বা সেরকম কোনো কিছু ওর জীবনে ঘটেনি। তোমাকেও এক দেখার পরে এত ভালোবাসবে,
আমিও ভাবতে পারিনি খুব ভালোবাসো ও তোমাকে। আমিও এই নিয়ে সেদিন কথা বললাম ওকে, আর তুমি শুনে নিলে। আমি আবারও এর জন্য সরি অদরা। অদরা হালকা হেসে বলল, ভাইয়া আর সরি বলবেন না, আমি কিছু মনে করিনি। রুদ্র এসে ইপ্তিকে বলল, কিরে কথা বলা হয়নি? হয়েছে। ইপ্তি অদরাকে বলল, অদরা যা বললাম সেগুলো সত্যি, তুমি কখনো ঠকবে না। আর কালকে আমার ফ্লাইট, আমার জন্য দোয়া করো। অবশ্যই, দোয়া রইল আপনার জন্য, ভালোভাবে থাকবেন। তাহলে রাখছি। হ্যাঁ, ভালো থেকো। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। ইপ্তি ফোনটা রুদ্রকে দিয়ে দেয়। রুদ্র অদরাকে বলল, তাহলে পরে কথা বলবো, রাখছি। আর মাকে বলে দিস রাত হবে ফিরতে। ঠিক আছে। রুদ্র কল কেটে দিয়ে গাড়িতে উঠে বসল। ইপ্তি উঠে ডেস্কে তাকিয়ে বলল, এখন বেলি ফুল আনতে গিয়েছিলি তাই না? অদরা ছাদে থেকে আসার আগ দিয়ে ঝরে যাওয়া গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়ে দোলনায় আর যোগ এ লিখে রেখে গেল। আর ওর আর রুদ্র নামের ফার্স্ট লেটার, কিন্তু কি যেন মনে করে লেখাটা নষ্ট করে লিখলো চোর। আর লেখা পড়ে নিজে হাসতে হাসতে সোহার কাছে এলো। আদ্র আবার কল দিল। সোহা বলল, আদ্র ভাই কথা বলবে তোমার সাথে। অদরার সুযোগ হাতছাড়া করলো না, মুখের উপরে বলে দিল, আমি কেন কথা বলবো? ও কম মারে আমাকে? আদ্র ওপাশে থেকে বলল, বাড়ি গেলে আরো মার খাবি। অদরা বলে, এসো না শুধু, আমি সবাইকে বলে দিব তোমরা প্রেম করছো। রাতে যখন রুদ্র ছাদে এলো তখন দোলনায় বসতে গিয়ে সোর আর লেখাটা দেখে কিছুক্ষণ ভাবলো এটার মানে কি। পরক্ষণে মনে পড়লো অদরাই ওকে ছোট ছোট বলে, আর এখনই ওর নামের ফার্স্ট লেটারও লিখে রেখে গিয়েছে। রুদ্র পাপড়িগুলো সরিয়ে বসলো। এরপরে অদরাকে কল দিল। অদরা রিসিভ করলো। রুদ্র কয়েক সেকেন্ড চুপ রইল। এরপরে অদরার কণ্ঠ পেয়ে বলল, অদরা হ্যাঁ বলুন, কি করছিস? শুয়ে পড়বো এখনো। খেয়েছিস? আপনি? আচ্ছা, সোহা তোর পাশে শুয়েছি কি? না তো। তাহলে একটু ছাদে আয়, একটা জিনিস দেখাবো। পারবো না এখন। ছবি তুলে দেন দেখি। না, তুই আয়। আমি একা একা জিনিসটা দেখছি, তাই তোকেও ডাকছি। বেশি সময় লাগবে না, জাস্ট আসবি, দেখবি, চলে যাবে। ঠিক আছে, আসছি। অদরা ফোনটা রেখে চলে গেল ছাদে। রুদ্র অদরাকে পাশে বসতে বলল। অদরা বলল, কি যেন দেখাবেন বলছিলেন? কই, কি দেখাবো? আপনি না বললেন আমার পাশে বস, তাহলে দেখাবো। পারবো না। এমনি দেখালে দেখান, না হলে চলে গেলাম। রুদ্র অদরার হাত টান দিয়ে পাশে একটু দূরত্বে রেখেই বসালো, না হলে অদরা আবার বলতেও পারে অস্বস্তি হচ্ছে। রুদ্র গান ঘুরিয়ে অপলক দৃষ্টিতে অদরার দিকে তাকিয়ে রইল। অদরা এই রুদ্রের দিকে তাকাচ্ছিল। অদরা আবার নিচের দিকে, নয়তো ডানে বামে। এরপরে রুদ্রের এই দৃষ্টি সরাতে আবারও বলল, আচ্ছা, কি যেন দেখাবেন বলছিলেন? রুদ্র হেয়ালি কণ্ঠে বলল, যা দেখাতে চেয়েছিলাম তা চলে গিয়েছে। একটু ধরে রাখতেন? রুদ্র হেসে বলল, তোকে রাখি যদি চাস তুই। আমি সেটা বলিনি তো। আমি রুদ্রকে থামিয়ে দিয়ে জড়ানো গলায় বলল, অদরা তুই যদি একবার এই রুদ্রের কাছে থাকার বায়না ধরিস, তাহলে এই রুদ্র নেওয়াজ দুনিয়ার বিপক্ষে গিয়ে হলেও তোকে ধরে রাখবে। অদরা ফলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল রুদ্রের দিকে। খুব করে রুদ্রের হাতটা একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে ওর। রুদ্র দোলনার মাঝখানে রাখা অদরার হাতের উপর হাত। কিছু সময় যাওয়ার পরে রুদ্র অদরাকে ছাদ থেকে চলে যেতে বলল। অদরা বায়না ধরে বলল, আর একটু থাকি, রাত হচ্ছে তো, একটু হলে কি হবে? কিছু হবে না। রুদ্র চট করে অদরার কোলে মাথা রেখে শুলো, আর ওর মুখ ফানে তাকিয়ে বলে উঠল, মাথাটা দুরেছে, একটু টিপে দে তো। অদরা মাথায় হাত রেখে আলতো করে টিপে দিতে শুরু করলো। রুদ্রর কোনো মাথা ব্যথাই করেনি। অদরা যেন মাথায় হাত বুলিয়ে দেয়, তার জন্যই বলেছে মাথাটা দুরেছে। রুদ্র কিছু একটা ভাবতে ভাবতে বলল, অদরা তোর আমার বিয়ে হলে আমাদের একটা ছোট্ট সংসার হবে। আমি অফিস থেকে ফিরবো, তুই দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করবি, রান্না করবি আমার জন্য, আমার সাথে ঘুরতে বের হবি, আরও কত কি। অদরা মুচকি মুচকি হাসছিল। পরপর রুদ্র বলল, তুই খুব সাফা স্বভাবের, ঠিক তোর বাপের মতো। আমি দেখেছি অফিসে বা বাড়িতে কোনো হাসির কথা হলে তোর বাপে যেমন হাসতে গিয়েও চুপ থাকে, তুইও তেমন। তবে মাঝে মাঝে হাসিস ঠিকই, কিন্তু ভালোবাসা প্রকাশ করিস না। অদরা গাঁড় কাত করে বলল, আচ্ছা, আমার কাছে আমার নামেই অভিযোগ করছেন? করছি, অ্যান্ড 100 বার করব। কিছুক্ষণ পর রুদ্র গভীর গলায় বলে উঠল,
তুমিই একজন যে আমার জীবনে এসে ধীরে ধীরে আমার সব কিছু হয়ে উঠলে। অদরা মনে মনে বলল, একবার তুই একবার তুমি। আসলে বিয়ের পরে যে কি বলবে আল্লাহ ভালো জানে। রাত 11:30, রুদ্র অদরাকে নিয়ে ছাদ থেকে বের হলো। অদরা আগে নামলো, রুদ্র ছাদের দরজা লাগিয়ে পরে নামলো। অদরা রুমে ফিরে দরজা লাগিয়ে শুয়ে পড়লো। রুদ্র তাই করলো। তবে এত সুন্দর সময় কাটিয়ে দুজনের চোখেই ঘুম নেই। রুদ্র মেসেজ দিল অদরাকে, আতঙ্ক কি করছিস? অধরা এই মেসেজের অপেক্ষা করছিল। মুচকি হেসে লিখল, কি আর করব, আপনার জন্য কফি বানাচ্ছি। আর ইউ সিরিয়াস? তোর মাথা ঠিক আছে? এই রাত্রিবেলা কফি কে খাবে? আপনার মাথা ঠিক নেই। এই রাত্রিবেলা আমি শুয়ে পড়া ছাড়া কী বা করব। আর বলছেন কি করছিস? ও, কালকে কলেজে যাবি? হ্যাঁ যাব। ওই রাকিব তো মনে হয় তোর সাথে কথা বলার চেষ্টা করেছে। আপনি কি করে জানলেন? জেনেছি। কি করে? ওসব তো জানতে হবে না। ঠিক আছে, নাই জানলাম। এখন ঘুম পাচ্ছে। ওকে, ঘুমা। আমার কাছে এলে তো আর ঘুমাতে দিব না, অসভ্য লোক। তোর জন্যই তো অসভ্য হয়ে গিয়েছে। রাখছি, গুড নাইট। ওকে, গুড নাইট। আতঙ্ক, আপনি চোর। কি চুরি করেছে শুনি? পরে বলবো, ঘুমান। বেশ। সকালবেলা আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ একটু হাঁটতে বেরোলেন। সাথে রুদ্রও আছে। কিছুদূর যাওয়ার পরে তিনজনের সামনে এসে দাঁড়ালেন রহমান মিয়া, নেওয়াজ পরিবারের আত্মীয়। রহমান আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজের সাথে কুশল বিনিময় করে রুদ্রকে বললেন, রুদ্র না, কত বড় হয়ে গিয়েছ? কবে এলে? এই তো 20-22 দিনের মতো হলো। ও, ভালোই হয়েছে, দেশের ছেলে, দেশে এসেছ। রহমান মিয়া আরিফ নেওয়াজকে বললেন, আরিফ, অদরা কি বিয়ে দিবে না? আরিফ নেওয়াজ হালকা হেসে বললেন, হ্যাঁ দিব তো। মেয়ে মানুষ যখন, বিয়ে তো দিতেই হবে। রহমান মিয়া বললেন, আমার ছেলে রাফিকে তো দেখেছই, ওর সাথে বিয়ের প্রস্তাব দিলাম। কি বলো আরিফ? রুদ্র তৎক্ষণাৎ সামনে এসে বলল, এই মেয়ের বিয়ে হয়ে গেছে। রহমান মিয়া হেসে বললেন, কি বলো রুদ্র, মজা করছো? রুদ্র সোজা গলায় বলল, না আঙ্কেল, মজা করছি না। ওকে আমি বিয়ে করেছি, ও আমার বিয়ে করা বউ। রহমান মিয়া হেসেই বললেন, ভালোই। দোয়া করি তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। আর আরিফ, কিছু মনে করো না, আমি না জেনেই প্রস্তাবটা দিয়েছি। আরিফ নেওয়াজ হেসে বললেন, না সমস্যা নেই। তিনজনেই বাড়িতে ফিরে এলো। আরিফ নেওয়াজ এর মাঝে রুদ্রর সাথে কথা বলেননি, রুদ্রও না। তবে রুদ্র শুধু থেকে থেকে ওনাকে জ্বালাতেই ইশারা করেছে। দুপুরে লাঞ্চ টাইমে রুদ্র বসেছিল ওর বাবা চাচার সাথে। আরমান নেওয়াজ বাহিরে গেলেন। আরিফ নেওয়াজ কফি খেতে খেতে ফোন স্ক্রল করছিলেন। রুদ্র চেয়ারে হেলান দিয়ে অদরাকে কল দিল। অদরা কল ধরতেই রুদ্র আরিফ নেওয়াজকে শুনিয়ে বলল, কি গো, কি করছো? শ্বশুরের একমাত্র আতঙ্ক। আরিফ নেওয়াজ আর চোখে তাকালেন, বুঝতেও পারলেন তার মেয়েকেই কল দিয়েছে। এপাশে অদরা নাক মুখ কুচকে বলল, গিরগিটিও এত রং পাল্টানে যতটা আপনি পাল্টান। একবার তুই, একবার আপনি, একবার তুমি। আরে রাগ করিস না, আমারই তো তুই। তোকে এক এক সময় এক একভাবে ডাকতে ভালো লাগে বলেই ডাকি। আরিফ নেওয়াজ ভ্রু উঁচিয়ে তাকালেন রুদ্রের দিকে। রুদ্র হেসে হেসে অদরাকে বলল, তোকে ছাড়া একটা মুহূর্ত ভালো লাগে না রে, এই কাজ বাজও মাথায় ধরে না। আরিফ নেওয়াজ শয়তানি হেসে বললেন, তাহলে বাবা বাড়িতে চলে যাও কেমন? অদরা ওর বাবার কণ্ঠ পেয়ে তাড়াহুড়ো করে বলল, আপনি বাবার পাশে বসে কথা বলছেন? হ্যাঁ, কথা বলবে তোমার বাবার সাথে। রাখুন তো ফোন। অদরা কল কেটে দিল। রুদ্র ফিসেল হেসে আরিফ নেওয়াজকে বলল, তোমার মেয়ে না তোমার মতোই হয়েছে, প্রকাশ করে না কিছুই। আরমান নেওয়াজ রুমে ঢুকতে ঢুকতে বললেন, দুজনে কিছু নিয়ে আলোচনায় মগ্ন নাকি? রুদ্র পট করে বলে দিল, হ্যাঁ, যৌতুক নিয়ে কথা বলছিলাম। আরিফ নেওয়াজ কপাল কুঁচকালেন। ভাবলেন, এই ছেলে নিশ্চয়ই পাগল হয়ে গিয়েছে তার মেয়ের জন্য। কখন কি বলছে তার ঠিক পাচ্ছে না। আর লাজ লজ্জা তো ভুলেই গিয়েছে এই ছেলে। ওই ভাবলেন, বিয়ের আগেই যে অবস্থা, বিয়ের পরে কি যে হবে আল্লাহ ভালো জানে। রুদ্র বাড়িতে ফিরল বিকেলে, ফ্রেশ হয়ে খেতে এলো। অদরা, রুকাইয়া, অনিমা তখন নিচেই ছিল। দারোয়ান এলো একটা পার্সেল হাতে নিয়ে, বলা যায় একটা বড় বক্স। অদরাকে তিনি বললেন, মামুনি, পার্সেল আছে তোমার নামে। অনিমা এগিয়ে এলেন। অদরা এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল, এত বড় বক্স
সে পার্সেল ডেলিভারি ম্যান দিয়ে গেল, ওপরে তোমার নাম লেখা। অনিমা অদরাকে বললেন, অর্ডার করে এখন না জানার বান করছিস না? অদরা মাথা নাড়িয়ে বলল, আম্মু আমি শাড়ি আর দুটো ড্রেস অর্ডার করেছি, তাই কি সেগুলো এত বড় বক্সে দিবে? রুদ্র সে খেয়ালেই নেই, ও খাওয়ায় মনোযোগ দিয়েছে, মনে হচ্ছে এখন খাবারের থেকে কোনো জিনিস ইম্পর্ট্যান্ট নয়। এদিকে অনিমা তো রেগে ফুলে এক হয়ে আছেন। অদরা বক্সটা খুলতে শুরু করলো, সেখানে দেখলো কয়েক প্রকার সি ফুড। অদরা একটু জোরে রুকাইয়াকে ডেকে বলল, বড় আম্মু দেখো সি ফুড। রুকাইয়া এগিয়ে এলেন। অদরা বলল, বড় আম্মু এগুলো মনে হয় আদ্রবাই পাঠিয়েছে। রুদ্রর মেজাজ কেমন চড়া হয়ে গেল, খাওয়ার গতি বাড়িয়ে দিল। অদরা তখনই রুকাইয়ার ফোন দিয়ে আদ্রকে কল দিল। আদ্র কল রিসিভ করতে অদরা বলল, এই ভাইয়া তুমি সি ফুড অর্ডার করেছো? কই না তো, মিথ্যে বলছো কেন? যা, মিথ্যে বলবো কেন? কোথায় তুমি এখন? আজ সকালে না তোমার আসার কথা ছিল? আমি আসছি, 2 ঘন্টার মতো সময় লাগবে। ঠিক আছে এসো। প্রায় 2.5 ঘন্টা পরে আদ্র এলো। তখন সন্ধ্যা অদরাও ওর জন্য অপেক্ষা করছিল, সাথে রুদ্রও বসেছিল। আদ্র বাড়ির ভিতরে ঢুকলো, সাথে একটা বক্স নিয়ে এসেছে। রুকাইয়া এগিয়ে গিয়ে বললেন, কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো মা? ভালো। তোর আসতে এত দেরি হলো কেন? অদরার জন্য সি ফুড আনতে গিয়ে দেরি হয়েছে, বাস মিস হয়ে গিয়েছে, তাই আবার গাড়ি ভাড়া করে আসতে হয়েছে। অদরা বলল, তুমি সি ফুড এখন নিয়ে এসেছো, তাহলে ডেলিভারি ম্যান যে দিয়ে গেল সেগুলো কি অর্ডার করেছে? আদ্র সোফায় বসে বলল, কই, আমি তো অর্ডার করিনি, আমি তো ওইখানে সব থেকে কিনে নিয়ে এসেছি। অদরা ভাবুক গলায় বলল, তাহলে কি আব্বু অর্ডার করেছে? কিন্তু আব্বু তো শুনেইনি, তাহলে কি রুদ্র ভাই আপনি? রুদ্র অদরার মাথায় গাঁটটা মেরে বলল, এইটুকু বুঝতে এতক্ষণ লাগে? রুদ্রই যে অর্ডার করেছে, অদরার বুঝতে বাকি রইল না। অনিমা বাস থেকে অদরাকে বললেন, এগুলো তোকে 3 বেলা রান্না করে দিব, দেখি কত খেতে পারিস। উফ, বকো না তো আম্মু। আদ্রা আশেপাশে তাকিয়ে সোহাকে খুঁজেছে, সোহা নিচে নেই। ইচ্ছে করেই নিচে আসেনি, কারণ ওর জন্যই আদ্র রাগ করে ঘুরতে চলে গিয়েছে। আদ্র ভাবছে, সোহা কি জানে না ও এই সময় আসবে, তবুও কেন দেখা দিচ্ছে না? অতঃপর অদ্রাকে টেনে নিয়ে গেল উপরে। আদ্র ওর রুমে এসে অদরাকে জিজ্ঞাসা করলো, সোহা কোথায় রে? রুমে আছে। ঘুমিয়ে আছে কি? না, তুমি গিয়ে দেখা করে এসো, পরে ফ্রেশ হয়ে যাব। ঠিক আছে, ফ্রেশ হও, তাহলে আমি আসছি। আদ্র শাওয়ার নিয়ে নিচে এলো। সোহা নিচেই ছিল তখন, রুকাইয়া রান্না করছেন, তাই সোহাকে বললেন আদ্রকে খাবার বেড়ে দিতে। সোহা তো তাই চাইছিল। ও আদ্রের পাশে এসে দাঁড়িয়ে খাবার বেড়ে দিল। আদ্র সোহার পায়ের উপর পা রাখলো। সোহা লাজুক হাসলো। উপরে থেকে রুদ্র ওদের এই দৃশ্য দেখে বিড়বিড় করে বলল, আর তো কয়টা দিন, এরপরে তোরা দেখবি আমাদের রোমান্টিক দৃশ্য। বউটা আমাকে যত্ন করে খাবার বেড়ে দেবে, মিষ্টি মিষ্টি করে কথা বলবো। উফ, ভাবতেই কি যে খুশি খুশি লাগছে। রাতের খাবার খেয়ে আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ আর অনিমের 3 জনে বসে কথা বলছেন। অদরা কিচেনে টুকটাক জিনিস দেখছিলেন। এরপরে থেকে রান্না বান্নায় ফোকাস দিবে, তাই একটু একটু জিনিসগুলো দেখছিল। রুদ্র সেই উপরে থেকে একটু জোরেই অদরার উদ্দেশ্যে বলল, বউ বউ ডাক পারি, বউ তুই কার বাড়ি? আয় রে বউ, ঘরে আয়, তোর জামাই তোরে দেখতে চায়। রুদ্রের এই গান শুনে ড্রয়িং রুমে থাকা আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ ও অনিমা 3 জনেই অবাক হয়ে তাকিয়ে রইলেন, তবে ওর কোনো হেলদোল নেই, যেন কিছুই বলেনি। অদরা এবার ড্রয়িং রুমে বসে থাকা বাবা মা চাচাদের দিকে তাকাচ্ছে, আবার রুদ্রের দিকে তাকাচ্ছে। লজ্জা লাগছে, ও মাথাটা নত করে উপরে চলে এলো। রুদ্রর মুখে ছিল বাঁকা হাসি। অদরা ওকে পাত্তা না দিয়ে হন হন করে নিজের ঘরে ঢুকে গেলে রুদ্র পিছু পিছু চলে গেল। অদরা সোজা ব্যালকনিতে চলে এলো। রুদ্র এলো। অদরা আবারও রুমে ফিরে এলো। রুদ্র অদরার ওনার মাথা ধরে বাচ্চাদের মতো করে বলল, শোন না, চল আমরা বিয়ে করে ফেলি। বাড়ির কেউ বিয়ে নিয়ে এগোবে না রে, আমাদেরই কিছু একটা করতে হবে। অদরা পিছন ফিরে চোখ ফিট করে তাকালো আর বলল, আপনি যা শুরু করেছেন না, দেখবেন কালকেই বিয়ে ফুরিয়ে দিবে। রুদ্র ফিচেল হেসে বলল, তোর জন্য একটু বেহায়া হতেই হলো, তবে আই প্রমিস বিয়েটা হলে একদম সিরিয়াস হয়ে যাব।
রুদ্র বাচ্চাদের মতো করে অদরার ওড়নার মাথা ধরে আছে। অদরা ওড়নাটা টান দিয়ে বলল, বিয়ের পরে সিরিয়াস হয়ে কী হবে, এখনই সিরিয়াস হন। রুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললে, পারবো না, তোকে বিয়ে করা না পর্যন্ত আমি রুদ্রনাজ বেহাইয়াই হয়ে থাকবো। আপনার কথায় যে পারবে সে এখনো হয়ইনি। যাক, বুঝেছিস তাহলে। রুদ্র অদরার বিছানায় এসে চিত হয়ে শুলো। অদরা বিছানার এক কোণে বসলো। রুদ্র ফোন বের করে স্ক্রল করতে করতে বলল, পড়তে বসছি। অদরা রিডিং টেবিলে গিয়ে বসলো, আবার পিছন ফিরে রুদ্রকে দেখছিল। রুদ্র ধরা গলায় বলল, আমাকে না দেখে পড়, বিয়ের পরে অনেক সময় পাবি আমাকে দেখার। অদরা মুখ বাঁকিয়ে বইয়ের দিকে তাকালো। রুদ্র নিজের মতো ফোন দেখায় ব্যস্ত। তখন কল এলো অদরার ফোনে। অদরার ফোনটা নিয়ে দেখলো রাকিবের নাম্বার। অদরা কলটা ধরল না, সাইলেন্ট করে রাখলো। আবারও ফোন বেজে উঠল। অদরা বিরক্ত হয়ে এবারও সাইলেন্ট করলো। রুদ্র বিষয়টা খেয়াল করে গা রুছিয়ে বলল, ফোন বাজছে, ধরছিস না কেন? কে কল দিয়েছে? অদরা হেয়ালি করে বলল, ওই মিস কোম্পানি। রুদ্র উঠে আসতে আসতে বলল, কই দেখি কোন সিম কোম্পানির দুবার কল দেয়, তাদের সিম প্রচার করার এতই জরুরি? অদরা মনে মনে বলল, এই রে, কি বলে ফেললাম, এখন কি করব? রুদ্র ফোনটা নিয়ে বলল, এই নাম্বারটা কার রে? অদরা আমতা আমতা করে বলল, রাকিব। রুদ্র সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, ও কি বলে? ও বলে অদরার কথা শোনার অপেক্ষা করলো না, কলটা রিসিভ করে লাউডে দিল। রাকিব বলল, থ্যাংক গড তুমি কলটা ধরেছ। কলটা ধরলে তোমার কি এমন ক্ষতি হয়? আর আমি খোঁজ নিয়ে দেখলাম তোমার তো বিয়ে হয়নি, ওইটা তোমার চাচাতো ভাই বিদেশ থেকে এসেছে। আমি খোঁজ নিয়েছি। তাহলে সেদিন আমাকে তোমার চাচাতো ভাই মিথ্যে বললো কেন? অদরা সো মেরে ফোনটা নিলে রুদ্র সালাকি করে ফোনটা উঁচু করলো আর অদরার হাতটা শক্ত করে ধরে বাঁকা হেসে অদরাকে বলল, অদরা, ওয়ান কিসমি। ও পাশে থাকা রাকিবকে শোনানোর জন্যই এমন কথা বলা। রুদ্র অবশ্য চালাককে বলা যায়। রাকিব থম মেরে বসে রইল। তবে কি ওই মিথ্যে শুনেছে? ওরা হাতে ব্যথা পেয়ে বলল, কি করছেন, হাত ছাড়ুন। রুদ্র রাকিবকে শুনিয়ে অদরাকে বলল, তোমাকে ছাড়লে পাওয়া যায়? আর যখন ধরেছে তাহলে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। বে প্লিজ বাহানা দিও না, তোমাকে ইচ্ছে করে সবসময় কাছে কাছে রাখি, এই বুকে জড়িয়ে রাখি। রাকিব আর শুনতে পারলো না, কলটা কেটে দিল। রুদ্র বাঁকা হেসে অদরাকে বলল, দেখিস এই শালায় আর কল দিবে না। অদরা কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, হাতটা তো ছাড়বেন। রুদ্র অদরার হাতের দিকে তাকিয়ে ফট করে হাত ছেড়ে দিল। ওর মাথায় ছিল না যে অদরার হাতটা শক্ত করে ধরেছিল। অদরা হাতের দিকে তাকিয়ে বলল, কি করেছেন দেখুন। নাটক করতে গিয়ে ব্যথা দিলেন হাতে। আপনি আসলেই একটা চোর। রুদ্র নাক মুখ কুচকে নিয়ে বলল, আবার চোর বললি? কি চুরি করেছিলি বল না। অদরা মোটেও এই প্রশ্নের উত্তর দিতে চায় না, সময় বলে দিবে। এই মুহূর্তে রুদ্র যে হাতে ব্যথা দিয়েছে ওটাই ওর কাছে বড় বিষয়। ও ধরা গলায় বলল, আমার সাথে কথা বলবেন না, আপনি ব্যথা দিয়েছেন হাতে। রুদ্র এখন অদরার রাগটাকে প্রাধান্য দিল। চোখ ছোট ছোট করে বলল, এতে কথা না বলার কি আছে, অনেক কিছু। রাগ করেছি? অদরা অন্যদিকে হয়ে দাঁড়িয়ে বলল, না, রাগ করবো কেন, আমার কি রাগ আছে নাকি? রুদ্র কিছু একটা ভাবলো, এরপরে বলল, রাগ করিসনি? তাহলে থাক, আমি এক্ষুনি আসছি, ঘুমিয়ে পড়িস না কিন্তু। আপনি এখন কোথায়? কথাটা রুদ্র অবধি পৌঁছালো না, তার আগে রুদ্র রুমে চৌকাঠ পেরিয়ে চলে গিয়েছে। রুদ্র চলে গেল। অদরা রুমে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এসে বসলো। ফোনটা হাতে নিতে বিড়বিড় করে বলল, রাকিবকে ভালো করে বুঝিয়ে বললেই হয়, এইভাবে ওকে বলে রেখে কথা বলার কি দরকার ছিল? ও আরও কি না কি ভাবলো আল্লাহ ভালো জানে। রাকিব বের পরে কি বিহেভ করবে। ওর এমনি মাথা ঠিক থাকে না, উন্মাদ হয়ে থাকে। আর এর মাঝে রুদ্রের বলা কথাগুলো শুনে নিয়েছে। না, আমাকে ওকে বুঝিয়ে বলতে হবে। রুদ্র এই রাতে গাড়ি বের করে চলে গেল কোথাও, একটা উদ্দেশ্য, কিছু একটা জিনিস এনে অদরার রাগ ভাঙাবে। বড্ড ভালোবেসে ফেলেছে। ওর একটু রাগ ভাঙানোর জন্য কেমন অস্থিরতা কাজ করে যেন। যে পর্যন্ত অদরার মুখে হাসি না দেখে ততক্ষণ ওর মন ভালো লাগে না।
রাত 10:30। বাড়ির সবাই যে যার রুমে শুয়ে পড়েছে। আদ্র শোয়ার ঘরের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে মেসেজ করছে। শেষে মেসেজ দিল, সোহা দরজা খোল না, তোকে একটু দেখবো। সোহা লিখলো, সকালেই তো দেখতে পাবে, এখন রাত হয়েছে, ঘুমাও। আদ্র রাগে দাঁতে চেপে লিখলো, তুই দরজা খুলবি কিনা? দরজা খোলাই লাগবে। যদি আজকে দরজা না খুলিস তাহলে আর কথা বলবো না তোর সাথে। সোহা লিখলো, ঠিক আছে, খুলছি। সোহা দরজা খুলতে আদ্র আশেপাশে তাকিয়ে সোজা রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। এরপরে সোহার দিকে এগোতে এগোতে দাঁত চেপে বলল, সেই তো খুললি, তাহলে এত ভাব নিয়ে বসেছিলি কেন? আদ্র এক পা করে এগোচ্ছে আর সোহা পিছাতে পিছাতে বিছানায় পড়ে গেল। আদ্র দু হাতে বিছানায় ভর করে সোহার দিকে ঝুঁকলো আর বলল, ভালোবাসিস আমায়? সোহা মাথা উপর নিচ নাড়ালো। আদ্র বলল, মুখে বল, ভালোবাসি তোমায়। কতটা ভালোবাসিস? অনেক ভালোবাসি। আদ্র বাঁকা হেসে বলল, আমাকে বিয়ে করার ইচ্ছা আছে কি নেই? সোহা মিনমিন করে বলল, হ্যাঁ আছে। আদ্র সোহার মন বুঝতে বলল, আমি যদি বিয়ে না করি তোকে তখন? সোহার ভিতরে কেমন মুসর দিয়ে উঠল। কয়েক সেকেন্ড চুপ রইল। চোখের কোণে আপনা আপনি জল এসে গেল। এরপর কেঁদে কেঁদে বলল, মরে যাব আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আদ্র হেসে সোহার কপালে চুমু দিয়ে সোহাকে জড়িয়ে ধরে বলল, তুইও না বুঝিস না আমি মজা করি? তোকে না ফেলে আমিও মরে যাব রে, তুই শুধুই আমার। সোহা আদ্রর বুকে কিল মেরে বলল, তুমি সবসময় আমার সাথে মজা করো। আদ্র আবারও সোহার কপালে চুমু দিয়ে বলল, প্রমিস আর বলবো না, এবার একটা কিস কর। সোহা আদ্রর গালে চুমু দিয়ে বাচ্চা সুলভ কণ্ঠে বলল, দিয়েছি। আদ্র মাথা নাড়িয়ে বলল, হুঁ, এমন কিস না, একটু বড় করে। সোহা ডোক গিলে বলল, এখন পারবো না, পরে দিব, আমার এখনই চাই। আমার লজ্জা লাগছে, দিতে পারবো না। আদ্র শয়তানি হেসে বলল, লজ্জা পেলে হবে? যা, তোর দিতে হবে না, আমার জিনিস আমিই নিয়ে নিচ্ছি। সোহা লজ্জা পেল। এদিকে রুদ্র ফিরে এলো। গ্যারেজে গাড়িটা রেখে বাড়ির ভিতরে ঢুকলো। মেন দরজা লাগিয়ে দিয়ে সামনে পা রাখতেই আরিফ নেওয়াজ গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এত রাতে কোথায় থেকে ফিরলে? রুদ্র সহজভাবে উত্তর দিতে গিয়েও দিল না। সেই বদবুদ্ধি মাথায় চাপলো। শয়তানি হেসে হেসে বলল, কি বলো তো, তোমার মেয়েকে দেখার জন্য যে তখন এত সুন্দর ছড়া বললাম, তারপরে তোমার মেয়ে ভালো মতোই কথা বলল। এরপরে একটু ঝগড়া হয়েছে, তাই তোমার মেয়ে রেগে বসে আছে। কি করব, বউ হয়তো, তাই এই রাতে ছুটি গিয়েছিলাম তোমার মেয়ের রাগ ভাঙানোর জন্য ফুল আনতে। আরিফ নেওয়াজ বরাবরের মতোই রুদ্রর কাজ দেখে খুশি হলেন। রুদ্র যে তার মেয়েকে খুব ভালোবাসে এটাও বুঝেন। তবে আরিফ নেওয়াজের এই রোগ খুশিটা প্রকাশ করলেন না। বললেন, ফুল আনতে হবে কেন এত রাতে? অন্য কিছু দিয়েও তো রাগ ভাঙাতে পারতে। রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, চিন্তা নিও না তো, এই রাত বিরেতে মেয়ে দেখতে তো আর যাইনি। ঠিক আছে, ফুল দিয়ে ঘুমাতে যাও, রাত কিন্তু কম হয়নি। রুদ্র মনে মনে বলল, আমার আবার ঘুম? তুমি তো তোমার মেয়েকে আমার ঘরে পাঠানোর কোনো ব্যবস্থাই করছো না। নিজের বউকে যখন আটকে রাখবো তখন ঠিকই সুরসুর করে মেয়ে পাঠিয়ে দিবে। আরিফ নেওয়াজ সিঁড়িতে উঠতে নিলে রুদ্র ওনার পেছনে এসে দাঁড়ালো। আরিফ নেওয়াজ দাঁড়ালেন। রুদ্র ফিসফিস করে বলল, আমার বউকে আমার ঘরে পাঠানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি, না হলে তোমার বউকে আটকে রাখবো, তখন বুঝবে বউ কাছে না থাকার কেমন যন্ত্রণা। আরিফ নেওয়াজ স্তব্ধা খেয়ে দাঁড়িয়ে রইলেন। রুদ্র ওনার দিকে তাকিয়ে চোখ মেরে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো, কিন্তু কি যেন মনে করে আবার দাঁড়িয়ে রইল। আরিফ নেওয়াজ স্বাভাবিক হয়ে উপরে উঠে এলেন। রুদ্র একটা বেলি ফুলের গাজরা অথবা মালা বলা যায় সেটা একটা বের করে আরিফ নেওয়াজের হাতে ধরিয়ে দিয়ে বলল, একটা তোমার বউকে দিও, খুশি হবে। আরিফ নেওয়াজ কিছু বলার সুযোগই পেলেন না। রুদ্র তার আগে চলে গেল। অতঃপর তিনি রুমে চলে এলেন। এসে দরজাটা লাগিয়ে দিয়ে ফুলের মালাটা অনিমার পাশে সাইডে টেবিলে রেখে পানি খেলেন। ছেলেটার কথা শুনে গলাটা শুকিয়ে গিয়েছে, হাসিও পেয়েছে, কিন্তু চেপে রেখেছিলেন। অনিমা তখন গাঁড় ঘুরিয়ে ফুল দেখতে পেয়ে বললেন, বয়স হচ্ছে, তবুও প্রেমিক ভাব যাচ্ছে না আপনার, তাই না? আরিফ নেওয়াজ হাসলেন। অনিমার দিকে ফুলটা এগিয়ে দিয়ে বললেন, তোমার জন্য। এদিকে রুদ্র অদরার রুমে ঢোকার আগে নিজের রুমে গেল। গাড়ির চাবি, ফোন আর ওয়ালেট রেখে শুধু
ফুল নিয়ে বের হলো সোহার রুম, আবার ওর রুমের সাথে। তখনই আদ্র বের হলো সোহার রুম থেকে। রুদ্র দাঁড়িয়ে আদ্রকে তীক্ষ্ণ চোখে পরখ করলো। আদ্র কেমন আশপাশ করতে শুরু করলো। রুদ্র গম্ভীর কণ্ঠে বলল, এত রাতে তুই এই ঘরে? আসলে ওই যে সোয়া ফড়া বুঝছিল না, তাই ডেকেছিল। রুদ্র মুখ বাঁকিয়ে বলল, কোন ফড়া যে বোঝাতে যাও আল্লাহই ভালো জানে। আল্লাহ তোদের হেদায়েত দিক, আর রাত বিরেতে যেন ফড়া বোঝাতে আসতে না দেখি। আদ্র গাঁড় কাত করে বলল, ঠিক আছে ভাইয়া, আসবো না, সকালে না হয় সন্ধ্যায় বোঝাবো। এখন রুমে যা। আদ্র চলে গেল। রুদ্র সোহার রুমে ঢুকতে চাইলো। এখন সোহার থেকে কথাও বের করতে পারত, কিন্তু ওর হাতে আবার সময় নেই। রাতও হচ্ছে, অদরাও হয়তো ঘুমিয়ে পড়বে। তাই ও অদরার রুমে এলো। অদরা রুমের দরজা খোলা রেখে সোফায় শুয়ে ঘুমিয়ে গিয়েছে। রুদ্র এসে ওর সামনে বসলো। কিছুক্ষণ উনফানে তাকিয়ে রইল। অদরার কাঁচা ঘুমটা কারো উপস্থিতি পেয়ে ভেঙে গেল। অতঃপর উঠে বসলো। রুদ্র ফুলগুলো এগিয়ে দিল। অদরা ফুল হাতে নিয়ে বলল, এত রাতে ফুল আনতে গিয়েছিলেন তাই না? এই ফুল আনতে হবে কেন? রুদ্র হেসে বলল, শুনেছি প্রিয় মানুষ ফুল দিলে নাকি সেই মানুষটি আর রেগে থাকতে পারে না, তাই এত রাতে তোর জন্য ফুল আনা। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটিকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।